আগের দিন যে আমরা কস্টের ক্লাস করলাম তাতে আমরা কস্ট শিট কি, কেন কাজে লাগে, কস্ট শিটের মানে করতে গেলে কি কি জিনিসগুলো কস্ট শিট অঙ্কেতে আসে না, তার ডিটেলসটা কিন্তু সম্পূর্ণ আমি কিন্তু বলে দিয়েছি। এবং তার সাথে সাথে আমরা বলে দিয়েছি যে 4 রকমের প্যাটার্নের অঙ্ক হয়। একটা নর্মাল টাইপ অঙ্ক হয়, একটা হচ্ছে মিসিং অবজারভেশন হয়, একটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন হয়, আর একটা হচ্ছে এস্টিমেটেড কস্ট শিট হয়। তো আগের ক্লাসে আমরা কি করলাম, নর্মাল টাইপের কস্ট শিট শিখেছি। নর্মাল টাইপ অর্থাৎ যেখানে কোনো টাফ কিছু নেই। আজকে যে পার্টটা শিখবো অঙ্ক, সেটা তোমরা কোশ্চেনের মধ্যে পরিষ্কার দেখতেই পাচ্ছ। দেখো, ফিনিশ গুডস বলে ক্লোজিং ডেটে দেখো একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, পাশে ইউনিট বলা রয়েছে কিন্তু অ্যামাউন্টের জায়গায় কোশ্চেন মার্ক। এই ধরনের অঙ্ক থাকলে একে বলা হচ্ছে মিসিং অবজারভেশন, অর্থাৎ এই ক্লোজিং ফিনিশ গুডস এর ভ্যালুটা মিসিং থাকবে। এবার কোনো অঙ্কে ওপেনিংটা মিসিং থাকতে পারে, কোনো অঙ্কে ক্লোজিংটা মিসিং থাকতে পারে, মানে এই দুটোর মধ্যে কোনো একটা মিসিং থাকবে। তো এই ধরনের অঙ্ক যখন আমরা সলিউশন করব, প্রথম কটা যখন প্রোফর্মাটা টানবো তখন কিন্তু 3টে কলাম হবে। কোশ্চেনে কিন্তু অনেক সময় মেনশন করা থাকে না, অনেক সময় কোশ্চেনে মেনশন করা থাকে না যে পার ইউনিট কলম ওপেন করো। যখনই এরকম ইউনিট দিয়ে অঙ্ক দেবে এবং কোশ্চেন মার্ক থাকবে, তাহলে সেই সব অঙ্কে কিন্তু কলম সবসময় 3টে করে টানতে হয়। আমরা সলিউশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, চাপ নেই তোমাদের। তো এই মিসিং এর অঙ্ক, এই মিসিং এর অঙ্ক কিন্তু 4 রকমের। এই যে মিসিং অবজারভেশন, এর অঙ্ক কিন্তু 4 রকমের। কিরকম? এই মিসিং ভ্যালুটা ফাইন্ড আউট করতে দিতে পারে ফিফো মেথড ওয়াইজ, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। কোন অঙ্কে এই মিসিং অবজারভেশনটা ফাইন্ড আউট করতে পারে লিফো মেথড ওয়াইজ, লাস্ট ইন ফার্স্ট আউট। কোন অঙ্কে এই মিসিংটা বার করতে দিতে পারে ওয়েটেড অ্যাভারেজ মেথড, আর কোন অঙ্কে সিম্পল অ্যাভারেজ মেথড। সেটা কোশ্চেনের মধ্যে কিন্তু মেনশন করা থাকবে। তার মানে মিসিং অবজারভেশনও কিন্তু 4 রকমের হয়। আমরা এখানে যে অঙ্কটা করাচ্ছি আমরা পরিষ্কার দেখতে পাবো এটা হচ্ছে ফিফো মেথড অনুযায়ী করাচ্ছি। আমি তোমাদের ফর্মুলা ওয়াইজ করে দিয়েছি অঙ্কটা, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চালু করি। কি বলেছে দেখো, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স রিলেটিং টু দ্য প্রোডাকশন এন্ড সেলস ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2010, prepare a statement of cost showing enter earlier the prime cost, factory cost, cost of production and cost of goods sold and total as well as the prime per unit cost of sales and profit। বলার পর কোশ্চেনটা আমাদের দিয়ে দিয়েছে কি কি র মেটেরিয়াল। দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওপেনিং ডেট, এটা হচ্ছে ক্লোজিং ডেট। এটা হচ্ছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, এটা হচ্ছে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। আবার দেখো, এটা ওপেনিং ডাব্লিউআইপি, এটা ক্লোজিং ডাব্লিউআইপি। আগের দিন আমার স্টুডেন্টরা অনেকে প্রশ্ন করেছিল, স্যার যদি ডাব্লিউআইপির ক্ষেত্রে অ্যাট প্রাইম অ্যাট ম্যানুফ্যাকচারিং যদি মেনটেন না করে দেয় বা মেনশন যদি না করে দেয়, তাহলে আমরা ওটা কোথায় বসাবো? আবার বলছি, ডাব্লিউআইপির জায়গা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে। যদি অ্যাট প্রাইম বা অ্যাট ম্যানুফ্যাকচারিং কথাটা মেনশন না করে দেয়, তাহলে অলওয়েজ আমরা ডাব্লিউআইপিটা কার আন্ডারে নেবো? ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে নেব। আর যদি মেনশন করে দেয় তখন আমরা কি করবো? অ্যাড প্রাইমটা প্রাইম কস্টের আগে নেব, আর অ্যাড ম্যানুফ্যাকচারিংটা আমরা কার আন্ডারে নেব? ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে নেব। ঠিক আছে, আগের দিন এই প্রশ্নটা ছিল। এবার দেখো কি কি দিয়ে দিয়েছে, আদার্স ইনফরমেশন ফর দ্য ইয়ার বলে দিয়েছে, পারচেজ অফ দ্য র মেটেরিয়াল দিয়ে দিয়েছে, সেল অফ ফিনিশ গুডস, নোটিস করো সেল অফ ফিনিশ গুডস দিয়ে দিয়েছে 40,500, তার মানে হচ্ছে সেলসের ইউনিট দিয়ে দিয়েছে, কিন্তু এটা কিন্তু সেলসের ইউনিট, এবং সেলসের অ্যামাউন্টও বলে দিয়েছে। প্রোডাক্টিভ ওয়েজেস আমরা আগের ক্লাসে শিখেছিলাম, প্রোডাক্টিভ ওয়েজেসের অনেকগুলো নাম আছে, যেমন হচ্ছে ফ্যাক্টরি ওয়েজেস, প্রোডাক্টিভ ওয়েজেস, ডাইরেক্ট লেবার, এই ধরনের নামগুলো হচ্ছে প্রোডাক্টিভ ওয়েজেসের নাম। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি আমি প্রথম দিন যে ক্লাসটা করেছি তাতে কোন কোন জিনিসের কি কি নাম হতে পারে, কি কিভাবে পরিবর্তন করতে পারে, আমি সব ডিটেলসে কিন্তু বলে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। কারো কোনো যদি জিজ্ঞেস থাকে অবশ্যই কিন্তু আমাকে করো। এরপর দেখো, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলে দিয়েছি। এবার দেখো, সেলিং এর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস দিয়ে দিয়েছে, মেশিন আওয়ার ওয়ার্ক, এই একটা মারাত্মক ভাইটাল পয়েন্ট, মেশিন আওয়ার ওয়ার্কস আর মেশিন আওয়ার রেট, এই দুটোর মধ্যে কিন্তু একটা দারুণ খেলা আছে, সেই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে। তো এই পার্টটা কিন্তু একটু সবাই মাথায় রেখো। অঙ্ক শুরু করার আগে কোন কোন জায়গা কোশ্চেনের মধ্যে টাফ আছে সেটা কিন্তু আগে আমি একটু ক্লিয়ার আউট করে দিচ্ছি। এবার কি বলেছে দেখো, অ্যাজিউম দ্যাট দ্য সেলস আর মেড অন দ্য বেসিস অফ ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। তাহলে এখানে যে সেলসটা হচ্ছে সেটা কি বেসিস অনুযায়ী হচ্ছে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো মেথডের ফুল ফর্ম। আগে যেটা আসছে সেটা কি আগে বার করতে হবে, ওই জন্য বলা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যখনই মিসিং অবজারভেশনের অঙ্ক দেবে, এই 4টে মেথড আমি বললাম, সেই 4টে মেথড কি কি? নাম্বার 1 ফিফো, নাম্বার 2 লিফো, নাম্বার 3 সিম্পল অ্যাভারেজ মেথড, নাম্বার 4 ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই 4টে মেথডের মধ্যে কোনো একটা মেথড দিয়ে ক্লোজিং ভ্যালু যেটা কোশ্চেন মার্ক আছে সেটাকে ফাইন্ড আউট করতে দিতে পারে। মাথা ঢুকলো? তো এখন আমরা যে অঙ্ককে দেখাবো, আজকে আমরা পরপর দুটো সাম শিখবো, একটা হচ্ছে মিসিং এর শিখবো, আর একটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন শিখবো। ঠিক আছে, তাহলে মিসিং এর মধ্যে আজকে আমরা কোন মেথডটা ফলো করছি? ফিফো মেথড। কোন মেথডটা? ফিফো মেথড। ফিফোর ফুল ফর্ম কি? মাথা ঢুকলো? তার মানে এই যে মিসিংটা আমাদের বলে দিয়েছে, এই মিসিং ভ্যালুটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে কি মেথড দিয়ে? ফিফো মেথড দিয়ে। চলো আমরা শুরু করি সলিউশন। অ্যাজ ইউজুয়াল, যেমন আমরা আগের ক্লাসেও বলেছি, ইন দা বুকস বলে কোম্পানির নাম দিতে পারি, অথবা কস্ট শিট অফ যে কোম্পানি অঙ্ক করছি সেটা।
তারপর সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট লাইন, আমি অনেককে দেখেছি যে এই আউটপুটটাকে মেনশন করে না। এই যে আউটপুট দেখতে পাচ্ছ ইউনিট দেওয়া রয়েছে, ঠিক আছে, এই ইউনিটটা কিন্তু আমাকে বার করতে হবে। আচ্ছা, এখানে একটা প্রিন্ট মিস আছে, এটা 40,000 ইউনিট হবে, এটা আমাকে কিন্তু ওয়ার্কিং এ আমাদেরকে করতে হবে এবং ওয়ার্কিং থেকে এই জিনিসটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে পিরিয়ড রয়েছে 31 ডিসেম্বর 2010। আমি আবার বলছি, তারিখ কিন্তু আমরা কখনো যেমন ভাবে বোর্ডে আগের দিনই শিখিয়েছি ওইভাবে তারিখ দেবো না, কারণ আমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠেছি। কলেজ লেভেল মানে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েট লেভেল মানে হচ্ছে আমাদের পড়াশোনার লেভেলও কিন্তু আর বাচ্চাদের মতো করলে চলবে না, এর একটা টেকনিক আছে। তাই এখানে ডেট অবশ্যই আমরা 31 ডিসেম্বর 2010 এইভাবে ডেটটাকে মেনটেন করব। এবার চলে আসছে অঙ্কে। আমি অঙ্ক শুরুর আগেই প্রথমে বললাম যে যখনই মিসিং অবজারভেশনের অঙ্ক থাকবে তখন অবশ্যই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই কোশ্চেনে বলুক বা না বলুক এই তিনটে কলাম কাটতে হবে। লাস্টের কলামটার নাম হচ্ছে কস্ট পার ইউনিট, এটা আমাদের কাটতে হবেই। এবার দেখবে আমার প্রোফর্মা দেওয়া আছে, পুরো কস্ট হেভি সোজা, পুরো প্রোফর্মা অনুযায়ী আমাদের কিন্তু অঙ্ক চলবে, একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। অনেকে মনে করছে কস্ট মানে খুব টাফ, যেমন আমাদের সামনে দুজন দিদুনি বসে রয়েছেন, এদের কস্ট ছিল না। আবার বলছি, কস্ট একদম ইজি, শুধু ফর্মুলা মাথায় রাখতে হবে কোনটার পর কোনটা স্টেজ আছে। মোট পরপর স্টেজ আছে। প্রথম স্টেজটার নাম হচ্ছে র মেটেরিয়াল কনজিউম, সেকেন্ড স্টেজটার নাম হচ্ছে প্রাইম কস্ট, থার্ডেরটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, তারপর আসছি কস্ট অফ প্রোডাকশন, তারপর আসবো কস্ট অফ গুড সোল্ড, তারপর আসবো টোটাল কস্ট বা কস্ট অফ সেলস, আর এর সাথে অ্যাড হবে প্রফিট, করে বেরোবে সেল প্রাইস। এবার একটা প্রশ্ন হচ্ছে কি বলতো বাবু, যে একসাথে সব জিনিস বেরোয় না, প্রত্যেকটা লেভেল আছে। যেমন ধরো ফার্স্টে র মেটেরিয়াল কনজিউম, ওর কিছু রুলস আছে। দেখো আমরা প্রথমেই কি করছি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল করছি। কি করছি? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 16,000 দেখতে পাচ্ছি। এবার এর সাথে পুরো প্রোফর্মায় দেওয়া রয়েছে এই যে র মেটেরিয়াল কনজিউমটা আমরা বার করবো, সেই র মেটেরিয়াল কনজিউমটা আমরা কিভাবে বার করবো না, ফার্স্টে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 16,000, এর সাথে অ্যাড করবো পারচেস অফ র মেটেরিয়াল, মানে ডিউরিং দিস ইয়ার যত ইউনিট মাল পারচেস করেছি সেটা আমরা অ্যাড করবো। দেখো ফার্স্ট কলমটাকে ডিটেলস বলা হয়, এই কলমের মধ্যে সমস্ত অ্যাড লিস্ট করবো, সেকেন্ড কলমে ফ্রেশ অ্যামাউন্টটাকে ছাড়বো, আর লাস্ট কলমে শুধু পার ইউনিটটাকে বার করবো। সেটা কিভাবে বার করবো আমি বলে দিচ্ছি পরপর। বলো কি প্রশ্ন আছে? না, ডিটেলস গুলো লিখতে পারো, অ্যামাউন্ট রুপিস গুলো লিখতে পারো। যদি এটা ট্যাক্স হতো তাহলে অবশ্যই ফার্স্ট কলমের নাম ডিটেলসই লিখতে হতো, যেহেতু এটা কস্ট অ্যাকাউন্টিং, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট কলমটাকে তোমরা অ্যামাউন্টও নাম দিতে পারো, ডিটেলসও নাম দিতে পারো, দুটোই রাইট, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা কি করবো, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল ফার্স্ট আমরা লিখলাম, তার সাথে অ্যাড করছি পারচেস অফ র মেটেরিয়াল, এর সাথে লেস করছি ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 19,600। এই যে ক্লোজ করলাম, ক্লোজ করার পর এই যে ভ্যালুটা বেরোলো, দেখো দেখতে পাচ্ছ 1,08,000 টাকা বেরোলো, দেখতে পাচ্ছি। এটাকে নাম দেবো কি, র মেটেরিয়াল কনজিউমড। এটাকে কি নাম দেবো, র মেটেরিয়াল কনজিউমড, ঠিক আছে। এবার এই র মেটেরিয়াল কনজিউমের সাথে অ্যাড করবো এনি কাইন্ডস অফ ডাইরেক্ট এক্সপেন্সেস। কি অ্যাড করবো? এনি কাইন্ডস অফ ডাইরেক্ট এক্সপেন্সেস, যেমন ধরো চার্জেবল এক্সপেন্সেস থাকতে পারে, যেমন এই অঙ্ক অনুযায়ী বা এই কোশ্চেন অনুযায়ী অনলি প্রোডাক্টিভ ওয়েজেস আছে, তাই আমি কিন্তু প্রোডাক্টিভ ওয়েজেস লিখেছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, যেহেতু এখানে একটাই আইটেম আছে প্রোডাক্টিভ ওয়েজেস, ওর জন্য আমি কি করছি, সেকেন্ড কলমে বসাচ্ছি। যদি এখানে মোর দেন ওয়ান আইটেম থাকতো, মানে ডাইরেক্ট ওয়েজেস তার সাথে সাথে চার্জেবল এক্সপেন্সেস এইরকম ধরনের যদি আইটেম থাকতো, তাহলে আমরা ইনার কলমে লিখে সেটাকে যোগ করে আমরা সেকেন্ড কলমে পাঠাতাম, ঠিক আছে। যেহেতু একটাই আইটেম আছে তার জন্য আমি একটাই আইটেম কি করলাম, সেকেন্ড কলমে বসালাম। এবার র মেটেরিয়াল কনজিউমের সাথে যখন আমি অ্যাড করলাম প্রোডাক্টিভ ওয়েজেস, করে যে ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুটাকে বলা হচ্ছে প্রাইম কস্ট। সেই ভ্যালুটাকে কি বলা হচ্ছে, প্রাইম কস্ট। সেই ভ্যালুটাকে কি বলা হচ্ছে, প্রাইম কস্ট। ক্লিয়ার? এবার সেই প্রাইম কস্টের সাথে অ্যাড হবে ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেড কি, এর মধ্যে যাবতীয় ফ্যাক্টরি খরচা, যাতে একটু আগে আমি তোমাদের বললাম যে প্রত্যেকটা স্টেজকে জুড়ে জুড়ে কিন্তু আমাদের কস্ট শিট তৈরি হয়। কস্ট শিট কেন প্রিপেয়ার করা হয়, আমরা ডে 1 ক্লাসে আমরা বলে দিয়েছি না, কোনো একটা জিনিসের দাম এবং পার ইউনিট দাম ক্যালকুলেট করার জন্য কিন্তু কস্ট শিট প্রিপেয়ার করা হয়। তাহলে এখনো পর্যন্ত আমরা র মেটেরিয়াল কনজিউম পেলাম। এবার এই র মেটেরিয়াল কনজিউমের সাথে অ্যাড করলাম কি, প্রোডাক্টিভ ওয়েজেস, মানে অল কাইন্ডস অফ ডাইরেক্ট এক্সপেন্সেস অ্যাড করলাম, করে যেটা বেরোলো সেটাকে নাম দিচ্ছি প্রাইম কস্ট। এর সাথে অ্যাড করবো আমরা কি, ফ্যাক্টরি ওভারহেড। কি অ্যাড করবো, ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবতীয় ফ্যাক্টরির খরচা আসবে, যাবতীয়। এবার দেখো এখানে নোটিস করো, ফ্যাক্টরি ওভারহেড আন্ডারে আমরা একটা লিখেছি, দেখো মেশিন ওভারহেড বলে ব্র্যাকেটে একটা লিখে দিয়েছি 8,000 আওয়ার্স ইন্টু 2.5, 8,000 আওয়ার্স ইন্টু 2.5। এই মেশিন ওভারহেডটা কোথা দিয়ে এলো, কোশ্চেনে তাকিয়ে দেখো সবাই, ওখানে কিন্তু একটা মেশিন আওয়ার রেট বলে দিয়েছে আর মেশিন আওয়ার ওয়ার্কড বলে দিয়েছে। অর্থাৎ মেশিন আওয়ার রেট মানে হচ্ছে কি, 1 ঘন্টা মেশিনটা কাজ করলে আমি কত টাকা করে দিই, না 1 ঘন্টা মেশিনটা কাজ করলে আমি 2 টাকা 50 পয়সা করে দিই। দেখো 1 ঘন্টা মেশিন কাজ করছে, দেখো মেশিন আওয়ার রেট বলে দিয়েছে 2.50, তার মানে 1 ঘন্টা মেশিন কাজ করলে আমি রেট কত দিচ্ছি, 2 টাকা 50 পয়সা পার আওয়ার দিচ্ছি। আর মেশিনটা মোট কতক্ষণ কাজ করেছে, 8 আওয়ার্স, 8,000 আওয়ার্স, মানে 8,000 ঘন্টা মেশিনটা কাজ করেছে। তাহলে এই 8,000 ঘন্টাকে যদি আমি 2.50 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে টোটাল মেশিনের জন্য কত ওভারহেড এসছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো, যেটা দেখো অলরেডি আমরা কোশ্চেনে করেছি এবং ব্র্যাকেটে দেখিয়ে দিয়েছি। দেখো মেশিন ওভারহেড বলে 8,000 ইন্টু 2.5 মানে 20,000, ঠিক আছে। এবার তোমাদের যে প্রশ্নটা ছিল, WIP এই অঙ্কে কিন্তু অ্যাট প্রাইম
বা অ্যাট ম্যানুফ্যাকচারিং কিছু মেনশন করা নেই, তাহলে আমি কি বলেছি, ডাব্লিউআইপি যদি অ্যাট প্রাইম বা অ্যাট ম্যানুফ্যাকচারিং যদি মেনশন করা না থাকে, তাহলে ওটা কার আন্ডারে বসাবো, ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে বসাবো। কার আন্ডারে বসাবো? ওকে, তাহলে সেখানে আমরা কি করব, ওপেনিং ডাব্লিউআইপি কি করব, অ্যাড করব, আর ক্লোজিং ডাব্লিউআইপি কি করব, লেস করব। তাই দেখো অ্যাড করেছি আমরা ওপেনিং ডাব্লিউআইপি 12,600, আর তার সঙ্গে লেস করেছি আমরা ক্লোজিং ডাব্লিউআইপি করে দেখো 4,600। এই অ্যাডলেস করে ফ্রেশ অ্যামাউন্ট আমি সেকেন্ড কলামে বসিয়েছি। এবার এই দেখো প্রাইম কস্ট, এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডের যে ফাইনাল অ্যামাউন্টটা, এটাকে অ্যাড করলে আমি কি পেয়ে যাব, ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট পেয়ে যাব। কি পেয়ে যাব, ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এত বন্ধু কার কোনো প্রশ্ন? ওকে, এবার এর সাথে আমরা অ্যাড করছি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এর সাথে আমরা কি অ্যাড করছি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। স্যার এটার মানে কি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের আন্ডারে যাবতীয় অফিসের আইটেম ঢুকবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আন্ডারে কি ঢুকছে, যাবতীয় ফ্যাক্টরি রিলেটেড। আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আন্ডারে কি ঢুকবে, যাবতীয় অফিস রিলেটেড যে কোনো আইটেম ঢুকবে। তাহলে এখানে দেখো আমরা কি করছি, অ্যাড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20,800 আমরা লিখলাম। এখানে যদি একটা আইটেম আছে তাই 20,800 কি করলাম, অ্যাড করলাম। এবার দেখো যেটা বেরোলো সেটাকে আমরা কি নাম দেবো, কস্ট অফ প্রোডাকশন নাম দেবো। কি নাম দেবো, দেখো স্টেপ বাই স্টেপ আসছি। ফার্স্টে কি হলো, র মেটেরিয়াল কনজিউম। সেকেন্ডে কি হলো, থার্ডে কি হলো, ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এবার তার সাথে যেই মাত্র অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমরা অ্যাড করলাম, কি পেলাম, কস্ট অফ প্রোডাকশন। কি পেলাম, কস্ট অফ প্রোডাকশন। এবার এর সাথে অ্যাড হবে কি, ওপেনিং ফিনিশ গুডস, আর লেস হবে কি, ক্লোজিং ফিনিশ গুডস। তাহলে এর সাথে আমরা অ্যাড করবো কি, ওপেনিং ফিনিশ গুডস, লেস করছে কি, ক্লোজিং ফিনিশ গুডস। তাহলে এই দুটোকে অ্যাডলেস করে যে ভ্যালুটা এখানে গেল প্লাসে এসছে বলে আমরা কি করলাম, কস্ট অফ প্রোডাকশনের সাথে এই ভ্যালুটাকে অ্যাড করলাম, করে যেটা বেরোলো সেটাকে নাম দিলাম কি, কস্ট অফ গুডস সোল্ড। সেটাকে কি নাম দিলাম, মাথা ঢুকলো? তাহলে এতদূর পর্যন্ত কি পেলাম আমরা, কস্ট অফ গুডস সোল্ড পেলাম। কারো কোনো ডাউট? কোনো ডাউট নেই। এবার চলে আসছি কস্ট অফ গুডস সোল্ড, এর সাথে অ্যাড হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে আগের দিনই ক্লাসে বলেছিলাম হাউ মেনি টাইপস অফ ওভারহেড, তোমরা উত্তর দিয়েছিলে প্রত্যেকে 3 টাইপস অফ। সেটা কি কি, একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, আরেকটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আরেকটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে দেখতে পেয়েছি আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। আচ্ছা স্যার এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আন্ডারে কি কি আসবে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের আন্ডারে যে কোনো গুডস বিক্রি করতে গেলে যে খরচাগুলো সেইগুলো এই সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের আন্ডারে আসবে। যেমন ধরো সেলসম্যান কমিশন, তারপর ধরো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, এগুলো কি হচ্ছে, কোনো গুডস বা সার্ভিসেস সেল করতে গেলে আমাদের এই ধরনের এক্সপেন্সেস গুলো প্রোভাইড করতে হয়। এই সমস্ত এক্সপেন্সেস গুলো কার আন্ডারে বসবে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের আন্ডারে। কিন্তু এখানে যেহেতু সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আন্ডারে বলে দিয়েছে, তার জন্য আমরা কি করছি, ডাইরেক্ট এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। বসালাম, এইটা অ্যাড করার পর যেটা পাবো তাকে বলা হচ্ছে টোটাল কস্ট। এটা অ্যাড করার পর যেটা পাবো সেটাকে কি বলা হচ্ছে, টোটাল কস্ট। সেটাকে কি বলা হচ্ছে, এই দামে মালটা যদি বিক্রি করা হয় মালিকের না প্রফিট হবে না লস হবে, এটাকে আমরা বলতে পারি কস্ট অফ দ্য গুডস। কি বলতে পারি, কস্ট অফ দ্য গুডস। ওর জন্য মেনশনটা করেছে দেখো, টোটাল কস্ট অথবা কস্ট অফ সেলস। কি নাম দেওয়া হচ্ছে, টোটাল কস্ট অথবা কস্ট অফ সেলস। এবার আগের দিন আমি একটা ক্লাসে কথা বলে দিয়েছিলাম, এই যে প্রফিট এর সাথে অ্যাড করতে হবে, প্রফিট করলেই আমরা সেলস বেরোবে। এবার এই প্রফিট এখানে দেখো ব্যালেন্সিং ফিগারে লিখেছি। কেন ব্যালেন্সিং ফিগার লিখেছি, না এই অঙ্কে আমাকে সেল প্রাইস বলে দিয়েছে, এই অঙ্কে আমাকে কি বলে দিয়েছে, সেল প্রাইস বলে দিয়েছে। তাই আমি সেল প্রাইস থেকে টোটাল কস্ট বা কস্ট অফ সেলসকে মাইনাস করলে যেটা পাবো সেটাই হবে কি, প্রফিট। কিন্তু বারবার করে বলছি এই প্রফিটটা এত সহজে বার করতে দেবে না পরীক্ষায়। অনেক সময় প্রফিটটা কি করবে, তোমরা এরকম ভ্যারাইটিস অঙ্ক ক্লাসের মধ্যে প্র্যাকটিস করবে, কারণ সবে মাত্র সেকেন্ড সেমিস্টারের ক্লাস চালু হলো, তো তাই এখনই টেনশন নেওয়ার দরকার নেই। তো এই প্রফিটটা কি হয়, অনেক সময় বলে দেয় 20% অন কস্ট, অনেক সময় বলে দেয় 25% অন সেলস। এই ধরনের লেখাগুলো কিন্তু মেনশন করা থাকবে, তখনই কিন্তু চালাকি করে আমাদের বার করতে হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? এইটা বেরোলে হচ্ছে আমাদের সেলস। কিন্তু এখানে একটা জিনিস মেন বোঝানো হলো না যে স্যার আপনি তো শুরুতেই কোশ্চেন দেখালেন ওপেনিং ফিনিশ গুডস ভ্যালু দেওয়া রয়েছে, কিন্তু ক্লোজিং ফিনিশ গুডস এর ভ্যালুটা কোশ্চেন মার্ক ছিল। আপনি সলিউশনে দেখালেন ক্লোজিং ফিনিশ গুডস এর ভ্যালুটা 14,000। এটা কি আপনি আপনার নিজের মতে বসিয়ে দিলেন? না, এটার জন্য আমরা কি করব, একটা ওয়ার্কিং করব। আমি তোমাদের আগে অঙ্কটাকে বুঝিয়ে নিলাম, এবার আমি তোমাদেরকে ওয়ার্কিংটাকে বোঝাচ্ছি। এই জায়গাটা কিন্তু সবাই মনোযোগ সহকারে শুনবে। এই 14,000 আমি আমার ইচ্ছা খুশি মতো বসাইনি, এটা আমাকে কিন্তু ওয়ার্কিং করতে হয়েছে। এই ভ্যালুটা আমাদের ওয়ার্কিং এর দুটো স্টেপে বেরোবে। কটা স্টেপে বেরোবে, এই ওয়ার্কিংটা বোঝার আগে আমার কতগুলো প্রশ্নের উত্তর দেবে। যেমন আমি তোমাদেরকে আবার কোশ্চেনটাকে দেখাচ্ছি, ভালো করে একটু নোটিস করো কোশ্চেনটা। সবাই কিন্তু A to Z কোশ্চেনটা দেখবে, তার সাথে আমি 4টে জিনিসের নাম বলবো, সেই নামগুলোর সাথে তোমরা কিন্তু প্রশ্নের উত্তর দেবে। ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ওপেনিং ফিনিশ গুডস এর ইউনিট বলে দিয়েছে, ইয়েস বলে দিয়েছে, কত, 3000 ইউনিটস। ক্লোজিং
ফিনিশ গুডস এর ইউনিট বলে দিয়েছে কত, কিন্তু অ্যামাউন্ট মিসিং। এরপর দেখো সেলস এর ইউনিট বলে দিয়েছে কত, 40,500। 40,000, আমাদের 4টে ইউনিট দরকার। কটা ইউনিট দরকার? 4টে। ওপেনিং ফিনিশ গুডস এর ইউনিট দরকার, ক্লোজিং ফিনিশ গুডস এর ইউনিট দরকার, সেলস এর ইউনিট দরকার, আর একটা হচ্ছে প্রোডাকশনের ইউনিট দরকার। তাহলে 4টে নাম কি কি বললাম? ওপেনিং ফিনিশ গুডস এর ইউনিট দেওয়া আছে, ক্লোজিং ফিনিশ গুডস এর ইউনিট দেওয়া আছে, সেলস এর ইউনিট দেওয়া আছে। তাহলে দেওয়াটা নেই কি? দেওয়াটা নেই কি? তোমরাই কিন্তু উত্তর দিয়ে দিলে প্রোডাকশনের ইউনিট কিন্তু দেওয়া নেই। এই যে অঙ্ক শুরু করার আগে আমি প্রথমেই বললাম আউটপুট বলে একটা ইউনিট লেখা ছিল, ওই ইউনিটটা কোথা থেকে আসলো? আউটপুট মিনস হচ্ছে প্রোডাকশন ডিউরিং দিস ইয়ার। আউটপুট মিনস কি? প্রোডাকশন ডিউরিং দিস ইয়ার। তাহলে এই প্রোডাকশনের ইউনিট যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো না। তাহলে আমাকে ওয়ার্কিং এ কি করতে হবে? এই প্রোডাকশনের ইউনিটটাকে বার করতে হবে। কি করতে হবে? তাহলে এর জন্য ফর্মুলা কি স্যার? এর জন্য একটা ইকুয়েশন বলছি, এই ইকুয়েশনটাকে মাথায় রাখো। তাহলে এই 4টে যে নাম বললাম সেটা হচ্ছে কি? ওপেনিং ফিনিশ গুডস এর ইউনিট, ক্লোজিং ফিনিশ গুডস এর ইউনিট, সেলস এর ইউনিট আর প্রোডাকশনের ইউনিট। এই 4টের মধ্যে পরীক্ষায় যে কোনো একটা ইউনিট মিসিং থাকবে। এখন আমি যে ফর্মুলাটা বলছি সেই ফর্মুলাটাকে যদি মাথায় রাখো, এই 4টের মধ্যে যেটাই মিসিং থাকুক না কেন তোমরা আরামসে বার করে দেবে। সেই ফর্মুলা কি? ইউনিটস অফ ওপেনিং ফিনিশ গুডস। এটা একটা ইকুয়েশন টাইপ। কি বলছি? ইউনিটস অফ ওপেনিং ফিনিশ গুডস প্লাস ইউনিটস অফ প্রোডাকশন। তাহলে আমার সাথে বলবে ইউনিটস অফ ওপেনিং ফিনিশ গুডস প্লাস ইউনিটস অফ প্রোডাকশন ইকুয়ালস টু ইউনিটস অফ ক্লোজিং ফিনিশ গুডস। কি বললাম? ইউনিটস অফ ক্লোজিং ফিনিশ গুডস প্লাস ইউনিটস অফ সেলস। তাহলে দেখো এই দুটো দিক ট্যালি হচ্ছে। তাহলে ডেবিট সাইডে কি হচ্ছে? মানে ইকুয়ালস টু এই পাশে লেফট সাইডে কি হচ্ছে? ইউনিটস অফ ওপেনিং ফিনিশ গুডস প্লাস ইউনিটস অফ প্রোডাকশন ইকুয়ালস টু ইউনিটস অফ ক্লোজিং ফিনিশ গুডস প্লাস ইউনিটস অফ সেলস। এই 4টের মধ্যে যদি একটা মিসিং থাকে এই ইকুয়েশন ফেললেই আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কি মিসিং ছিল? প্রোডাকশনের ইউনিট। আমাদের কি মিসিং ছিল? দেখো তো ওয়ার্কিং আমরা করেছি ইউনিটস অফ ওপেনিং ফিনিশ গুডস প্লাস ইউনিটস অফ প্রোডাকশন ইকুয়ালস টু ইউনিটস অফ ক্লোজিং ফিনিশ গুডস প্লাস ইউনিটস অফ সেলস। তাহলে যখনই মিসিং থাকবে অঙ্ককে আমরা একটা প্রশ্ন করব। কি প্রশ্ন করব? ক্লোজিং ভ্যালু মিসিং আছে। কার কি কি মিসিং আছে? ক্লোজিং ভ্যালু মিসিং আছে, তাই তো? তাহলে ফার্স্ট প্রশ্ন ক্লোজিং ভ্যালু ইউনিট কি বলে দিয়েছে, সেকেন্ড প্রশ্ন প্রোডাকশন ইউনিট কি বলে দিয়েছে। তাহলে এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। স্যার আপনি দুটো কেন বলেন? 4টেই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় অনেক সময় সব অঙ্কটা পুরো ইজি দিল, সেলসের ইউনিট দেওয়া নেই, অথচ সেলিং প্রাইস পার ইউনিট কোশ্চেনে বলে দিয়েছে। ভালো করে বোঝো, এই অঙ্কে যেমন সেলসের ভ্যালুটা ডাইরেক্ট বলে দিয়েছে, কোনো অঙ্কে বদমাশি করে কি করতে পারে? সেলিং প্রাইস পার ইউনিট বলতে পারে। কি বলতে পারে? কিন্তু সেলসের কোনো ইউনিটই দেয়নি, তাহলে আমরা সেলিং প্রাইসটা বার করবো কি করে? তাহলে সেখানে আমাকে কি করতে হবে? ওয়ার্কিং করে সেলসের ইউনিটটা বার করে নিতে হবে। এবার সেই সেলসের ইউনিটের সাথে আমি যদি সেলিং প্রাইস পার ইউনিটকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা সেলস ভ্যালুটা পেয়ে যাবো। তার মানে একটা অঙ্ক টাফ হয় না। আমাদের টাফ কেন লাগে না? আমরা গতানুগতিকভাবে একই পদ্ধতি করে আসি। আমি একটু আগে কি বললাম? বেশিরভাগ যারা ছোট বয়স থেকে কস শিখেছো, মানে 11-12 কস শিখেছো, তারা লিফো অথবা ফিফো মেথডে শিখেছো, কিন্তু সিম্পল বা ওয়েটেড। আবার বলছি, এই যে মিসিং অবজারভেশন, এটা লিফোতে দিতে পারে, এটা ফিফোতে দিতে পারে, এটা সিম্পলে দিতে পারে, এটা ওয়েটেড অ্যাভারেজ মেথডে দিতে পারে। 4টে মেথডের 4 রকম টেকনিক। বুঝতে পারলাম? স্যার কি করে বুঝবো? পরীক্ষায় কোশ্চেনে কিন্তু মেনশন করে দেবে। যেমন আমি এই কোশ্চেনটা মেনশন করেছি, এই কোশ্চেনটা পরিষ্কার মেনশন করে দিয়েছে কি মেথড? ফিফো মেথড। তাহলে এই অঙ্ক করতে গেলেই প্রথমে ফার্স্ট যে ওয়ার্কিংটা আমাদের করতে হবে, প্রোডাকশনের ইউনিটটা বলা আছে নাকি আমাকে দেখে নিতে হবে। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে, যেমন এই কোশ্চেনটাতে প্রোডাকশন ইউনিট কিন্তু বলা ছিল না, প্রোডাকশন ইউনিট কিন্তু সেটাকে কিন্তু এই ফর্মুলা ফেলে দেখো আমি প্রোডাকশন ইউনিটটা বার করে নিয়েছি। কত ইউনিট বেরিয়েছে? 40,000। যেটা অঙ্কের ওপরে কিন্তু অলরেডি আমরা যেটা বললাম যে একটু প্রিন্ট মিস হয়েছে, 4,000 লিখে ফেলেছি, ওটা 40,000 ইউনিটস হবে। ওটা কি হবে? 40,000 ইউনিটস হবে। ওয়ার্কিং আমরা দেখতেই পাচ্ছি 40,000 ইউনিটস বেরিয়ে গেল। এবার কি লিখেছি? সেকেন্ড ওয়ার্কিং, ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস আন্ডার ফিফো মেথড। মেথডটাকে মেনশন করে দিয়েছি। স্যার ওয়ার্কিং কি ম্যান্ডেটরি? ইয়েস। আমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্ট তোমরা অনার্স নিয়েছো, অনার্স পড়ো বা জেনারেল পড়ো, আমি বলবো ওয়ার্কিং ম্যান্ডেটরি। অবশ্যই ওয়ার্কিংকে মেনশন করতে হবে, মানে অঙ্কের শেষে ওয়ার্কিংটা যদি দেখাও তোমাদের নাম্বার তুলতে কিন্তু আরো বেশি উপকার হবে। ঠিক আছে? তাহলে ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস আন্ডার ফিফো মেথড এর ফর্মুলাটা কি? কস্ট অফ প্রোডাকশন, যেটা আমরা অঙ্কেতে বার করেছি। কি বার করেছি? কস্ট অফ প্রোডাকশন। এটা কিন্তু রুপিসে আমরা বার করেছি, ইনটু ইউনিটস অফ ক্লোজিং ফিনিশ গুডস ডিভাইডেড বাই ইউনিটস অফ প্রোডাকশন। তাহলে কস্ট অফ প্রোডাকশন আমরা বার করেছি 2,24,000 কোশ্চেনে। কস্ট অফ প্রোডাকশন কত বার করেছি? 2,24,000 কোশ্চেনে বসিয়েছি, ইনটু ইউনিটস অফ
ক্লোজিং ফিনিশ গুডস কত 2500, যেটা কোশ্চেনে বলা ছিল, ডিভাইডেড বাই ইউনিটস অফ প্রোডাকশন, যেটা এই সবে আমরা ফাইন্ড আউট করলাম। করে দেখো যে ভ্যালুটা বেরোলো, এটা রুপিসে বেরোলো। কত বেরোলো? 14,000। এই ভ্যালুটাই কিন্তু আমরা অঙ্কের সলিউশনে দেখো বসিয়েছি, ক্লোজিং ফিনিশ গুডস এর পাশে 14,000। মাথা ঢুকলো? অঙ্ক কমপ্লিট। এবার চলে আসছি পার ইউনিট। যখনই এরকম ইউনিটস দিয়ে অঙ্ক দেবে, কোশ্চেনে মেনশন করবে না, কারণ আবার অনেক সময় মাথায় রাখবে কোশ্চেনে কিন্তু হিডেন ইনফরমেশন থাকে। মানে তোমাকে একটা কস্ট সাপোর্ট করতে দিল, 10 মার্কস দিয়ে দিয়েছে, তুমি দেখলে কোশ্চেনটা একদম সোজা, আমরা ভাবলাম এই সাবাস কোশ্চেনটা এত সোজা 10 মার্কস দিয়েছে, আমি 5 মিনিটে নামিয়ে দেবো। কিন্তু ওর মধ্যে কোথাও না কোথাও একটা গেম খেলেছে। কিরকম গেম খেলেছে? ইউনিটস মেনশন করে দিয়েছে। ঠিক আছে, অঙ্কটা সব ইনফরমেশন দিয়ে দিয়েছে, ক্লোজিং ফিনিশ গুডস এর ভ্যালুও বলে দিয়েছি, কিন্তু অঙ্কটার মধ্যে ইউনিটস মেনশন করে দিয়েছে, অর্থাৎ সেলস ইউনিট দিয়ে দিয়েছে, ওপেনিং ফিনিশ গুডস ইউনিট দিয়ে দিয়েছে, ক্লোজিং ফিনিশ গুডস ইউনিট দিয়ে দিয়েছে। স্যার অঙ্কটা তো একদম সোজা, আমরা তো নামিয়ে দিয়ে এসেছি, পরীক্ষায় ফুল নাম্বার পাবো স্যার। এইখানে একটা গেম খেলেছে, ইউনিটস মেনশন করেছে মানে তোমাকে কিন্তু পার ইউনিটও দেখাতে হবে, কারণ ওর জন্যই কিন্তু ওরা ইউনিটসটা মেনশন করেছে। যদি না দেখাই তাহলে নাম্বারটা কিছুটা কেটে নেবে। তার মানে ওই 10 মার্কসটা ওই ইউনিটস বার করার জন্যও কিন্তু থাকে। আমরা এই ধরনের যে ট্র্যাপগুলো থাকে, সেই ট্র্যাপগুলো কোশ্চেনের মধ্যে বুঝি না, আমরা সোজাভাবে পুরো অঙ্কটাকে নামিয়ে দিয়ে চলে আসি, কিন্তু দেখা যায় নাম্বার আমরা একটু কম পেয়েছি। তাহলে নাম্বার কম হওয়ার পিছনে আমাদেরও কিন্তু অনেক হাত থাকে। কিরকম না, আমরা প্রপার জিনিসটাকে বুঝি না। তাই পার ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই ইউনিটস মেনশন করবে আমাকে পার ইউনিটের কলম কিন্তু টানতেই হবে। এবার চলে আসছি পার ইউনিটের কলমটা কিভাবে বার করবো। দেখো এখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি র মেটেরিয়াল কনজিউম। দেখো পার ইউনিটের ইউনিটটা তোমরা প্রত্যেকটা পার্টকে বার করতে পারো, তবে আমি বলবো একটু সময় বাঁচবে, আমরা একদম র মেটেরিয়াল কনজিউম থেকে শুরু করব। তো এই যে র মেটেরিয়াল কনজিউম দেখতে পাচ্ছি কত ভ্যালু আছে? 1,80,000। এই ভ্যালুগুলোকে আমরা কি করব? আউটপুট ইউনিটস 40,000, যেটা আমরা ওয়ার্কিং এ বার করেছি, আউটপুট ইউনিটস মিন্স প্রোডাকশন, সেই 40,000 দিয়ে ডিভাইড করব। তার মানে এই ভ্যালুটাকে আমি 40,000 দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার? ডিভাইড করলে যে ভ্যালুটা বেরোবে সেটা ঠিক এর পাশাপাশি পার ইউনিটের কলমে বসাবো। দেখতে পেয়েছো? কোনো প্রশ্ন? এরপর কি আছে স্যার? প্রোডাক্টিভ ওয়েজেস আছে স্যার। এই প্রোডাক্টিভ ওয়েজেস দেখতে পাচ্ছ, এই প্রোডাক্টিভ ওয়েজেস 67,200, এটাকেও আমরা 40,000 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ প্রোডাকশন ইউনিট দিয়ে ডিভাইড করব। করে দেখো বসিয়েছি, এটার এটা যেমন প্লাস হয়েছে, তাহলে এটার এটাও তেমন প্লাস হবে। আর আমাদের অঙ্কটা ঠিক না ভুল হচ্ছে তোমরা নিজেরা জাস্টিফাই করতে পারবে। কিরকম? এটার এটাকে প্লাস করে যে রেজাল্টটা আসবে, আমরা যদি প্রাইম কস্টের ভ্যালুটাকে 40,000 ইউনিট দিয়ে যদি ডিভাইড করি, সেম টু সেম রেজাল্ট আসবে, সেম টু সেম। তাহলে তোমরা প্রত্যেকটা লাইনে জাস্টিফাই করে দেখতে পারো যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। বলতে পারলাম? অর্থাৎ এই দুটোকে প্লাস করে যেটা আসছে, আমি প্রাইম কস্টকে 40,000 ইউনিট দিয়ে ডিভাইড করেও সেম ভ্যালুটা আসবে। বলতে পারলাম? এত মতো কোনো প্রশ্ন? স্যার কত দূর পর্যন্ত? পুরো সামসটাকে কি 40,000 দিয়ে ডিভাইড করব? না, আমি মেনশন করে দিচ্ছি কত দূর পর্যন্ত প্রোডাকশনের ইউনিট দিয়ে ডিভাইড করব, আর তারপর থেকে সেলস, মানে এখানে দুটো পার্ট, আপ টু কস্ট অফ প্রোডাকশন। কি বললাম? আপ টু কস্ট অফ প্রোডাকশন। এইটাতে প্রত্যেকটা পার্টকে আমরা প্রোডাকশনের ইউনিট দিয়ে ডিভাইড করব। কিসে? কি বললাম একবার বলো? আপ টু কস্ট অফ প্রোডাকশন। কি? আপ টু কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত সমস্ত আইটেমগুলোকে আমরা কি দিয়ে ডিভাইড করব? প্রোডাকশনের ইউনিট দিয়ে ডিভাইড করব। আচ্ছা স্যার, এর পরের পার্টটা থেকে অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড থেকে আমরা সমস্ত আইটেমগুলোকে সেলসের ইউনিট দিয়ে ডিভাইড করব। এটা কিন্তু গুলিয়ে ফেলো না। সবাই মনে করে পুরো প্রোডাকশন ইউনিট দিয়ে। দেখো পরীক্ষার সময় আমি একটা বুঝি, একটা কম টাইমের মধ্যে এত লেন্দি প্রশ্ন স্টুডেন্টদেরকে সলভ করতে হয়, তো সেখানে একটা মাথায় টেনশন থাকে, একটা প্রেসার থাকে, এটার জন্য স্টুডেন্ট অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে ভুলভাল করে। ওর জন্যই বলছি এই জিনিসগুলো এখন থেকে আমরা রেকটিফাই করি। সেটা হচ্ছে কি, পার ইউনিট বার করার সময় আমরা কি করব? র মেটেরিয়াল কনজিউম থেকে শুরু করে আপ টু কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত সমস্ত ইচ অ্যান্ড আইটেমকে আমরা কি করব? প্রোডাকশনের ইউনিট দিয়ে ডিভাইড করব। আর এর পরের পার্ট মানে কস্ট অফ গুডস সোল্ড থেকে একদম সেলস পর্যন্ত সমস্ত কি দিয়ে ডিভাইড করব? সেলসের ইউনিট দিয়ে। তাই তো? তাই দেখো ইচ এন্ড এভরি আপ টু কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত, দেখো এই যে দেখতে পাচ্ছি মেশিন ওভারহেড বার করেছি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ক কস্ট বার করেছি, দেখতে পেয়েছো? কিন্তু তার আগে এই যে 28,000 দেখতে পাচ্ছ, এই 28,000 কেও আমরা কিন্তু 40,000 দিয়ে ডিভাইড করে পার ইউনিট বার করেছি। ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্টকেও কিন্তু আমরা 40,000 দিয়ে ডিভাইড করে পার ইউনিট বার করেছি। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসকেও আমরা 40,000 দিয়ে ডিভাইড করে পার ইউনিট বার করেছি। তারপর দেখো কস্ট অফ প্রোডাকশন, তাকেও কিন্তু দেখো 40,000 দিয়ে ডিভাইড করে পার ইউনিট বার করেছি। তাহলে এই কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত আমরা কি করছি? সেলসের, আমরা কি করছি?
সেলসের ইউনিট না, প্রোডাকশনের ইউনিট। কিসের ইউনিট? মাথা ঢুকলো? খবরদার ভুলে যেও না, র মেটেরিয়াল কনজিউম থেকে কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত, যেহেতু কস্ট অফ প্রোডাকশন বলেছে তার মানে প্রোডাকশনের ইউনিট দিয়ে হবে ডিভাইড। আর কস্ট অফ গুডস সোল্ড, দেখো এখানে সেলস মেনশন করা রয়েছে, তাহলে এইখান থেকে আমরা সেলসের ইউনিট দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার? তাহলে এরপর আমরা চলে আসছি, দেখো কি করছি, কস্ট অফ প্রোডাকশন হলো, এবার ওপেনিং ফিজ গুডস লেস ক্লোজিং ফিজ গুডস এইখানটাকে ডিভাইড করা হয় না, এটা এরকমই থাকে। কেন? এখানে ফ্লাকচুয়েট হয় একটু রেজাল্টটা। তো আমরা কি করব, এরপর ডাইরেক্ট আমরা কস্ট অফ গুডস সোল্ড থেকে করব। কোথা থেকে করব? কস্ট অফ গুডস সোল্ড থেকে করব। এই কস্ট অফ গুডস সোল্ড থেকে যত আইটেম পাবো প্রত্যেককে আমরা কি দিয়ে? সেলসের ইউনিট দিয়ে, মানে 40,500 যেটা কোশ্চেনে বলা ছিল, সেই 40,500 দিয়ে প্রত্যেককে ডিভাইড করে করে বসাবো। আবার সেম জিনিস বলবো, আমরা অ্যাডলেস করে করে দেখবে যে ভ্যালুটা আসছে এইগুলোকে ভাগ করলেও সেই ভ্যালুটাই আসবে। ঠিক আছে? লাস্টে এইভাবে দেখতে পাচ্ছ, সেলস দেখতে পাচ্ছ, এই সেলসটাকেও কিন্তু আমাকে সেলসের ইউনিট দিয়ে ডিভাইড করে পার ইউনিটের কলমে সব কিন্তু বসাতে হয়েছে। তাহলে র মেটেরিয়াল কনজিউম থেকে কস্ট অফ প্রোডাকশন পর্যন্ত প্রোডাকশন ইউনিট দিয়ে ডিভাইড করব, আর কস্ট অফ গুডস সোল্ড থেকে সেলস পর্যন্ত আমরা কি ইউনিট দিয়ে ডিভাইড করব? সেলসের ইউনিট দিয়ে। মাথা ঢুকলো? তাহলে যখনই মিসিং এর অঙ্ক থাকবে তখনই কিন্তু এই পার ইউনিটের কলম টানতে হবে, কোশ্চেনে বলা থাকুক বা না বলা থাকুক। কেন? ইউনিট দিয়েছে মানে, ইউনিট দিয়েছে মানে সেখানে পার ইউনিটের একটা কলাম হবে, এবং সেখানে যে তোমাকে অঙ্কের নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা সেইভাবেই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ভাগাভাগি করেছে, যেটা হয়তো তুমি কোশ্চেন পেপার পেয়ে বুঝতে পারছো না। কারণ কোশ্চেন পেপার পেয়ে দেখছো তুমি 8 মার্কস দিয়েছে অথবা 10 মার্কস দিয়েছে, তোমরা ভাবছো বাবা এত সোজা অঙ্কতে 10 মার্কস দিয়ে দিয়েছে, কিন্তু ওইখানেই কিন্তু খেলাটা রয়েছে যে নাম্বারটা কিভাবে ভাগ করা হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এই প্রত্যেকটা পার্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম এটাকে কি বলা হচ্ছে? মিসিং অবজারভেশন। কি বলা হচ্ছে? আসলে কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন? বলো বলো। বাহ, ভালো প্রশ্ন তুলেছে যে সবসময় কি প্রফিট বেরোবে? না, লস বেরোতে পারে। যখন লস বেরোবে তখন আমরা কি করব? এই রেজাল্টটাকে ব্র্যাকেটে রাখবো। একটা ব্যবসা চালাতে গেলে সবসময় যে প্রফিটের সম্মুখীন হতে হয় এমন নয়, অনেক সময় লসও আসে। কেন? ভ্যারাইটি স্টক, র মেটেরিয়াল, প্রত্যেকটা জিনিসে প্রতিদিন আপস অ্যান্ড ডাউনস হচ্ছে প্রাইস, তাই তো? এই প্রাইস আপস অ্যান্ড ডাউনসের জন্য, যেমন ধরো তুমি আজকে কোনো একটা জিনিস কিনতে গেলে, তার দাম, তোমার কাছে আজকে টাকা নেই, তুমি শুধু দামটা জিজ্ঞেস করতে গেলে, ঠিক আছে, দোকানে গিয়ে জিজ্ঞেস করলে সে বললো দাদা দামটা 100 টাকা। তুমি দুদিন পরে এসে যখন টাকা নিয়ে কিনতে গেলে তখন দেখা গেল দামটা 120 টাকা হয়ে গেল। কেন? মার্কেটে যে প্রাইসটা আছে না, ফ্লাকচুয়েট করে, কারণ প্রতিদিন র মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম কিন্তু বাড়তে পারে, হেরফের হতে পারে, দাম কমতে পারে, দাম বাড়তে পারে। তো এই হেরফেরের জন্য কি হচ্ছে, অনেক সময় লসও বেরোতে পারে। সবসময় যে প্রফিট বেরোবে এমন কোনো প্রশ্ন নেই। মাথা ঢুকলো? আর কারো কোনো প্রশ্ন? ওটা শুধুমাত্র ফিফো মেথডের জন্য। আমি কিন্তু ক্লাস শুরুর সময় বলে দিয়েছি 4টে মেথড হয়। মিসিং অবজারভেশন বার করতে গেলে 4টে মেথড অ্যাপ্লাই করে দিতে পারে। সেটা হচ্ছে কি? ফিফো দিতে পারে, লিফো দিতে পারে, আর কি দিতে পারে? ওয়েটেড অ্যাভারেজ মেথড দিতে পারে, আর সিম্পল অ্যাভারেজ মেথড দিতে পারে। এই 4টে মেথডের একই ফর্মুলা নয়, এই 4টে মেথডের আলাদা আলাদা ফর্মুলা হয়। তো আমরা যেটা শিখলাম সেটা কি মেথড শিখলাম? ফিফো মেথড শিখলাম। কি শিখলাম? মাথা ঢুকলো?